নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম সব সাধনা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, হে যে এখানে কি হে, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। আমি জিজ্ঞেস করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারবে? না, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, আরে চলোই না, পকেটে 2 টাকা আছে তো নাকি? ওই 2 টাকায় নেবে। তোমার হাত দেখিও, চলো চলো। দেখোই না বলতে পারে কি না। চলো। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ড লেখা আছে, তারানাথ জ্যোতিষ বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রজ্ঞ মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্রও আছে, দর্শনী নামমাত্র। আমার বন্ধু বলিল, এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা। আমি হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞেস করিল, আচ্ছা জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভেতর হইতেই খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট্ট ছেলে উকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞেস করিল, কোথা থেকে আসছেন আপনারা? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভেতরে চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত ওই দরজা বন্ধ করে রাখি, বুঝেছ? ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তা দেখার জন্য। এবার দেখো, ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিকই হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন, ভেতর আসুন, ভেতর আসুন। ছোট্ট একটা ঘরে তক্তাপোষের উপর আমরা বসিলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, নমস্কার পণ্ডিত মশাই, আসুন আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সও গায়ের রঙের জৌলুস আছে। মাথায় চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গঠন দৃঢ়তা ব্যঞ্জ। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিং এর চেহারাটা ঠিক মনে পড়িয়া গেল। উভয়ই মুখ বয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিল, এখন তাহার যেন অনেকখানি হারিয়া গিয়াছে। এই ধরনের একটা ভাব আমি খেয়াল করলাম। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকক্ষণ দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, কি ঠিক তো? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ। কি ঠিক বললাম তো?
কিন্তু ওই জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো আগে আমি কখনো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এজন্যই যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়ার কারণে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয় তাহা জানে না। সে সে আমাকে কখনো দেখেও নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2টি ছেলে ও 1টি মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার ওই গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল ওই 13 বছর বয়সে। কথা কি সব ঠিক তো নাকি? লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। আপনার সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়াছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় ওই থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে, এটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতন মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন বলেছিলেন তিনি। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম। হাত দেখাইতে যাইতাম তাহা নহে, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস আছে। অল্প বয়সে হইতেই সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিয়া এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙ্গাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সে পথেই বাহির হইয়া গেল। হাতে 1টি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথা সর্বস্ত আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পাশার নষ্ট হইল। তবু ধূর্ততা, ফন্দিবাজ, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকলে সে এখনো খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই? আমার মতন গুণমুগ্ধ ভক্ত তারানাথ পশার নষ্ট হওয়ার পরে যে পায় নাই, এ কথা খুব ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের উপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিয়াছে। সে আমায় প্রায় বলে, তোমায় সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দেই। একদিন সে বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় আমি শিখিয়ে দেব।
দুই হাতের আঙ্গুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে কান জোরে করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। উপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটি গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই তোমায় বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায় না। দৈনন্দিন খাটিয়া খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার এইসব ব্যাপারও ঘটে তা তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়াছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছেন। আমাকে দেখিয়াই বলিল, চলো বেলে ঘাটাতে একজন বড় সাধু এসেছি, দেখা করে আসি, চলো। ও ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ায়, বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয়। তবে তারানাথ সর্ব কাম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলি ফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলি ফুলের গন্ধ ভুর ভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদেও নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধুজির তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছে, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করা দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দেই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা ওই সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলি ফুলের গন্ধ চালান করিল, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক ব্যাপার থাকবে। কন্টাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকারী হতে পারে যতক্ষণ আমি তাহার নিকটে আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজম প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়াইল। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এ দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোইনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম যে বিষ খেয়ে হজম করত, বুঝেছো? কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু নয়, বুঝেছো? এর চেয়েও অদ্ভুত শক্তি তান্ত্রিক আমি দেখেছি। শোনো তবে, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষাও নিয়েছিলেন।
আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে প্রায় আসতেন তিনি। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলে আমাদের নিয়েই গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দু চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হল। আমি মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতন নাকি? মুখে জিজ্ঞাসাও করিলাম, আচ্ছা কি ধরনের জ্যোতি ঠাকুরমশাই? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিয়ে ঘন্টা খানেক চেয়ে থাকলাম। সব দিন ঘটে উঠল না। হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি আমি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যা বাইনের ঘাটে বসে আছি আমি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পরে এদিকে কোমণ্ডুলো হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখেছি, আমি চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, আগে বাঁকুড়া জেলায় মালিয়াড়া রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়াড়া রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে তুমি জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সংকোচ করে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স কতটুকু হে? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে ওই শিব মন্দিরটা আছে তো নাকি? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে ওই মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর ওই খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময় সুরে আমি বললাম, আগে বাবা, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। আর তার অতি তরুণ অবোধ পৌত্রর কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে তিনি বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধম্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগে তিনি আমাকে বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করবে গিয়ে। এ পথ তোর পথ নয়, আমার কথা শোন, যা।
আমি বললাম, এমন এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু কিছু হবে না কেন? আমার যে সংসারে মন নেই, সংসার সংসার ছেড়ে এসেছি আমি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয় রে। সংসার তুই ছাড়িস নি, ছাড়তে পারবিও নেই। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বুঝবার বয়স হয়নি তোর। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নি, যা। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন বাবা। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমি নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে আপনাকে ছাড়বো না বাবা। আমি কিছু চাইনি, শুধু শুধু আপনার সঙ্গ চাই বাবা। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না রে। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি আমি, সংসারে তোর উন্নতি হবে। যা যা তো এখন। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতেই আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি আর নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে চলে গেছেন। প্রসঙ্গক্রমে আমি তোমাদের বলে রাখি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে আমি পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরা দল তো কিছুই বলতে পারছে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি আমাকে বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একবার খাতা দেখেছি একটা। তাতে আমার ওই বংশের অনেক কথাও লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলুজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশে রামরূপ সান্যাল ওই নদীর ধারে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও ছিলেন, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিল রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি তিনি, অন্তত ওই 150 বছর আগেকার কথা। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে ওই বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো ওখানে। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে, এই বলে ওর নাম হয় লাভাঙ্গার খেয়া ঘাট। আমি প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়া ঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে তো তাই শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রেও আছে। এই শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙ্গার খেয়া ঘাটের উপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা আমি বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজে কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরও বেঁচে আছেন তিনি। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে আমি বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক
পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ওই ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন জট পাকানো চুল। আমাকে দেখে সে গেল মহা চোটে। সে বলল, বেরা বেরা এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? বেরা বেরা। ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন মা। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর মা। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা পালা এখান থেকে বলছি, বিপদে পড়বি। আঙ্গুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলো, কিন্তু আবার গেলাম তার পর দিন। পাগলি বললে, আবার কেন এলি তুই? আবার কেন এলি? আমি বললাম, মা, আমাকে আমাকে দয়া করো মা। পাগলি বলল, দূরা দূরা, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলো এক লাথি। তারপর সে বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যায়। আর পার এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বলছে সে, লাথিটা খুব লেগেছে তাই না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে, কাল যাস। সকালে উঠে আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারল। আমিও তখন মরিয়া হয়েছি। আমি বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, আমি তো তাই এলাম। পাগলি কিলকিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। বেরো বেরো এখান থেকে। কেন জানি না এ পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখন সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে আমায় বলল, বস বস এখানে বস। আঙ্গুল তুলে দেখিয়ে দিলে। তার আঙ্গুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদার ঘরের কর্ত্রীর মতো। তার সেই হুকুম পালন না করে যে আর উপায় নেই, কাজেই আমাকে বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না, তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুনের ছেলে, তখন তো কিছু খাওয়ানো দরকার। বল বল, কি খাবি বল। পাগলির শক্তি কত দূর তা দেখবার জন্য বড় কৌতূহল হলো আমার। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধবাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। আমি বললাম, খাবো অমৃতি, জিলাপি, ক্ষীরের বরফি আর ওই বর্তমান কলা হলেই চলবে। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশে পড়েছিল, হাতে তুলে নিয়ে সে বলল,
নে খা খা খা, ক্ষীরের বরফি খা। আমি তো অবাক, ইতস্তত করছি দেখি সে পাগলের মতন খিলখিল করে সে এক আশ্চর্য হাসি এসে বলল, ক্ষীরের বরফি খা 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 খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো জ্ঞান কাণ্ড কিছুই নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব, ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূর এগিয়েছি। দিলাম সে কয়লা মুখে পুড়ে, যা তাকে কপালে থাকুক। পরক্ষণে থু থু করে সেই বিশ্রী বিষাদ চিতার কয়লার টুকরোগুলি মুখ থেকে বের করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে আমি। এ পাগল ছাড়া আর কিছুই নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে সে বলল, খেলি বরফি, বর্তমান কলা, পেটুক কথা খায়। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ, দূর হ জানোয়ার, দূর হ এখান থেকে। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলে। একটিও কথা না বলে আমি তক্ষুনি সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন রাত্রে আমি ওই পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিওরের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে রে, রাগ করিস নে, আসিস আজ আসিস, রাগ করিস নে কেমন। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে কি আমি স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি কি আমায় জাদু টাদু করেছে নাকি? গেলাম, আবার দুপুরে গেলাম। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। সে বলল, আবার এসেছিস দেখছি, আচ্ছা নাসর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচো নাচাচ্ছ আমায়? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি হচ্ছে বলো তো দেখি। পাগলি বলল, পারবি তুই, পারবি? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি তো? আমি বললাম, আছে, সাহস আছে, যা বলবে আমি আমি তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বলল, আজ রাতে তুই আমার মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর তারপর আমার আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। আমি নিয়ম বলে দেব। বাজার থেকে মদ নিয়ে আয়, আর দুটো শাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ আ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো শাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবি তা বুঝতে পারিনি আমি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না মা। আর তুমি বা আমার জন্য মরবে কেন বলো? পাগলি রেগে উঠে বললে, তবে যা যা এখান থেকে। মরতে এসেছিস কেন? মুখ পুরো বেরা বেরা, দূর হ, দূর হ বলছি। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিল। ওর মুখে কিছু বাদে না, মুখ বড়ই খারাপ। আমি আজকাল ওগুলো আর অত গায়ে মাখিনি, গা সওয়া হয়ে গিয়েছে। আমি বললাম, আগে রাগ করছো কেন মা?
একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে। পাগলি আবার মুখ বিকৃত করে বলে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? হ্যাঁ, ঘাটের মোড়া। তন্ত্র মন্ত্র সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়, বুঝেছিস? যা 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 যা, গিয়ে কামিজ চাদর পরে ওই হোসে চাকরি করবে গিয়ে। যা, বেড়া বেড়া এখান থেকে। আমি বললাম, তুমি শুধুই রাগ করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্ত এ পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু শুধু এত দিন সময় নষ্ট করেছি, তাছাড়া আর কিছুই নয়। তখনই মনে পড়লো পাগলির মুখে স্পষ্ট সংস্কৃত শ্লোক আমি শুনেছি। শুদ্ধ সংস্কৃত শ্লোক আমি শুনেছি। তন্ত্রের কথাও আমি অনেক শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হল। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বলল, আমার রাগলের জ্ঞান থাকে না, তোকেও ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি, ভালোই হয়েছে। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয় ঠিকই, তাছাড়া আর কিছু না। আমি বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, কিন্তু শক্তি অনেক বেশি, ওদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ওই ডাকিনি শাকিনি এসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ওই ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করাও যায়, আর তখন যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি একবার হও, তোমাকে এরা মেরে ফেলবে। আমি অবাক হয়ে ওর কথা আমি শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতন পাগলের মুখেও এ কথা কি সাজে? আর যেখানে বসে আছি তার পারিপার্শ্বিক অবস্থাও এ কথার উপযুক্ত বটে। গ্রাম শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে, অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে ওই হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়াময়া বলে পদার্থ তাদের নেই। পশুর মতন মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন পেট লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু ওই বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই তোকে আমি বারণ করছি বারবার, তুই বুঝিস নি, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম
পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথাই বলল। তারা বলল, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন, বুঝেছেন? পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেরে না। বিদেশি লোক মারা পড়বেন শেষে, তাই আমাদের এই বলে দেওয়া। মনে মনে ভাবলাম, কি আর আমার গতি করবে, যা করার তা তো ও করেই দিয়েছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার যে আর নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি যেন টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলার পাগলি বটে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, ই আবার কে এলো, যায় কি যায় না। দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি, এখানে যিনি থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কি তার নামটাই বল না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি। এসো না, এসো, পাশে বসো না, লজ্জা কি? আহ, আর এত লজ্জার দরকার নেই, এসো 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 এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম আমি। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো না, বসো বসো। আমি বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলো তো? পাগলি বলল, তা মরণ, ঘাটের মরা কথা আবার তেমন বকছিস কেন রে? আমি বললাম, না, সত্যি কথাই বলছি। আমায় আমায় কোনো ভয় দেখিও না তুমি। যখন তোমায় মা বলে ডেকেছি, আমায় আমায় ভয় দেখাচ্ছ কেন তুমি? পাগলি বলল, শোন শোন শোন, তবে শোন, তুই তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। যা, একটা মোড়া চাই, আসবে শিগগির, অনেক মোড়া এই ঘাটে আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু কিন্তু যা বলে দেব তাই করবি, ঠিক আছে? রাজি আছিস? সব সাধনার ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। আমি বললাম, বেশ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে আমি রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল,
একটা মোড়া পাওয়া গিয়েছে। সুপি সুপি এসো এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটি ওই 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বলল, তোর মরাটা শেকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে। ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায় দেখিস। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম আমি। পাগলি বলল, মরার উপরে বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? আপদ কোথাকার। আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখি তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি আমি। গায়ের লোকই ঠিকই বলেছিল, কিন্তু ও ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধে থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবার নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্ধশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে কিন্তু, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখছি না। হঠাৎ এক পাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো অনেক শুনেছি আমি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা আবার তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে আমি যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারিপাশে একটাও বউ নয়, সব করোড়া পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়। 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতন। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল আমার। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খলখলিয়ে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। যে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকায় অসংখ্য নরকঙ্কাল দূরে, নিকটে, ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কত কালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙ্গুল নেই,
অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙ্গাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে পারবো না। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কি? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমার তোমায় পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে আমি পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি। আমি বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হল। মেয়েটি বলল, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনি করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতেই দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এ মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছু ঠিক করতে পারলাম না। আমি বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি আমি কিছুই জানিনি কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বলিলেন, মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৈঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দৈবজ্ঞ পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল। সে বলল, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? তুমি না, তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে তুমি। আপনি যখন বললেন ঠিক আছে, আমি তাই দিলাম। ঠিক কথা দিলি? হ্যাঁ, দিলাম। এ সময় যে শবদেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন কেঁপে উঠল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে বললেন, সে দেখছিস কি?
আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখে প্রকাশ করে বললাম, কে 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 আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলিও নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একেবারে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো আবার নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, তো আবার কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজর। তবু তাদের নৃত্য সমানেই চলেই যাচ্ছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস সেই ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতন আলু থালু বেশে নেমে আসতে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হল। পেছনের আকাশটা আগুনের মতন রাঙ্গা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনেরা উঠতে শুরু করলো সেই রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রি বাকি সব জগৎ নিস্তব্ধ। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতন জ্বলন্ত দু চোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রুদ্ধ দৃষ্টি, সে পুঁতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙ্গা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃশ্যটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠে বলল, আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর। রোজ রাতে এমনি হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার আমার গতি হয়নি। আমার উদ্ধার কর। কত কাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসেছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যাঙের হাসি হাসছে। সেই বট গাছ, আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা যা, তোর দৌড় বোঝা গিয়েছে। যা, আসন ছেড়ে পালিয়েছিস না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। আমি বললাম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বললে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীর রূপে দেখে মন্ত্র সব ছেড়ে দিলি? দূর, ওসব আকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শীর সাক্ষাৎ ব্রহ্ম শক্তি এবং দেবী ত্রাক্ষরিতু মহাষোড়শী সুন্দরী। পহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না, পহাতে উচ্চতন্ত্র সাধনা, বুঝেছিস? তুই তার জানিস কি? ওসব মায়া মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারাও আমি দেখেছি। তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতন চেহারা আমি এক নারীকে দেখেছি। মা, আমার মাথা ঠিক ছিল না। তারপরে মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো রে, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাটামরি মহাভৈরবী। তুই তার দিয়ে সহ্য করতে পারলি। আসন ছেড়ে ভাগলি কেন? আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে এসে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ
পড়া বাঁধের কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীতে। আমি তাদের নাম মুখে আনতে সাহস করিনি, হাকিনীদের নিয়ে কাজকর্ম করি। ওরে ওরে, তোকে বেলকি দেখিয়েছি, বুঝেছিস? তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলিস তুই? কোথাও যাসনি। সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধে। আমার সব কথা মনে পড়ে গেল তখন। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসে দীর্ঘ বেলা, মরা ডাঙ্গার তোলা, সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভোগ। হতভম্বের মতন বললাম, কেন এমন বলালে আমায়? আর মিথ্যে এত ভয় দেখালে কেন? পাগলি বলল, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে যে জিনিস নেই তোর কম নেই, তন্ত্রে সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করিস না রে, এবার দেখা অবশ্য পাবি নে। আমি বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি বেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা তুমি করো না কেন? পাগলি আবার একটু গম্ভীর হলো। সে বলল, তুই যে বুঝবি নে রে, মহাষোড়শী, মহাডামড়ি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা যা তো যা, তুই ভাগ ভাগ তো ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করবো আমি বলতো? তোকে কিছু আমি শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা 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 যা, পালা পালা এখান থেকে। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পায়নি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল খুবই কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোক চক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষের কি তা বুঝতে পারে? যাক, এসব কথা যাক। শক্তি পাগলি দিয়েছিল আমায়, কিন্তু আমি তা রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও তো নাকি? এসো এসো, চিনিয়ে দেব তোমায় 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি আর থামবে না, আমরা যতক্ষণ এখানে আছি। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শন অপেক্ষা গুরুতর কাজ আমার বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছেন? ইহার আমি কোনো জবাব দেব না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।